কিন্তু স্টার্টিং এ কি হয়, অনেক কিছু সব কিছুতেই স্টার্টিং এ কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট এই 3 ইয়ার্সটা যে ওখানে ইনভেস্ট করেছি না, আমি আজকে 1.5 বছরে যে ফলটা পেলাম, তো মনে হয় যে আমি ওটা বোকাম করেছিলাম। পরবর্তী ভিডিওতে 1K আসলো, তারপরের ভিডিওতে আবার আসলো। বাট একটাই কথা বলবো, প্রত্যেকদিন একটা দুটো করে পোস্ট করতেই হবে, রেগুলার। আমরা দৈনন্দিন জীবনে যাই করি না কেন সেগুলোই কন্টেন্ট। ফ্যামিলিতে প্রচুর সাপোর্ট করতেন। এরকমও দিন গেছে আমাদের যে ধরে নাও ভাত হয়নি দুপুরবেলা, একদিন এমন হয়েছে পুরো টিমগুলো উড়ে চলে গেছে। আমি ক্লাস 8-এ পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, তো আমাকে উনি বোঝালেন, বিশ্বজিৎ দা, যে দেখো তোমার এখন হচ্ছে পড়াশোনার বয়স, বড় হয়ে তো কাজ করবে, তখন কি স্কুলে ভর্তি হতে পারবে? ওই কথাটা আমার এখানে লাগে। আমি একটাই কথা বলবো, প্রথমে ইনকাম নিয়ে কেউ ভেবো না। হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছেন, তুমি যে কাজটা ভালোবাসো কাজটা করে যাও, কখন তুমি ফল পাবে নিজেও বুঝতে পারবে না। 1 পা 2 পা করে 3 নম্বর এপিসোডে আমরা পা রাখলাম, আর এই এপিসোডে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে এক বিশেষ অতিথি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে বসে আছে আমাদের বিখ্যাত ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আরবি উসমান ভাই। সবার প্রথমে তাকে আমাদের তরফ থেকে ওয়েলকাম জানাই আমাদের এপিসোডে আসার জন্য। থ্যাংক ইউ। আমাদের এপিসোডে আসতে পরে আপনাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো। আচ্ছা, আরবি উসমান নামটা তো খুব জনপ্রিয় আমাদের কাছে, তো আরবি এই কথাটার মানে ফুল ফর্মটা কি হবে, বা এর এরকম তো অনেক মানুষেরই জানো যে দুটো করে নাম থাকে। হ্যাঁ, ঠিক তেমনি আমাদেরও দাদু নানা যারা ছিলেন, আমারও দুটো নাম রেখেছিল, আচ্ছা, উসমান এবং রকি। তো রকি ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে ছিল, তো একটা সময় মনে হলো যে উসমান নামটা কেউ জানেই না, সবাই শুধু রকি 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 করছে। আচ্ছা, বাট আমার স্কুল কলেজ সব জায়গাতে উসমান নাম। তারপরে আমি না রকি ভাই থেকে আরবি করে দিলাম, আর উসমানকে অ্যাড করে দিলাম, দিয়ে হয়ে গেল আরবি উসমান। তো আচ্ছা, রকি আর বিটার কথা কি বললেন? ভাই। আচ্ছা, রকি ভাই, তাহলে ফুল ফর্ম হচ্ছে রকি ভাই উসমান। অসাধারণ একটা নাম। প্রিয় দর্শক, আপনারা এতদিন ধরে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের নাম জানেন, কিন্তু আজকে আশা করি আপনারা তার রহস্যটা জানতে পারলেন। তো বেশি কথা না বলে আমরা এবার এগিয়ে যাব আমাদের প্রশ্নের দিকে। তো আমাদের বিশেষ অতিথিকে আজকে আমরা কিছু কোয়েশ্চেন করব, এবং যারা আপনারা ভাবছেন ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় সফল হবেন, তো সফল হওয়ার জন্য প্রথমে আমাদের সঠিক পথ নির্দেশনা প্রয়োজন। তো আমি মনে করি আপনাদের জন্য আমাদের উসমান ভাই সঠিক দিক নির্দেশনা আপনাদের জন্য তুলে ধরবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রিয় দর্শক, ইউনিক থট পডকাস্টের এই 3য় এপিসোড আমরা শুরু করার আগে আমাদের এই এপিসোড পরিচালনা করতে বিশেষভাবে সহযোগিতা করেছেন মেডনেস এডুকেয়ার। MBBS এ স্কোর কম হওয়ার ফলে অনেকে শিক্ষার্থীরা পাস করার পরেও ডাক্তারি করবে কিনা চিন্তায় থাকে। তো সেই চিন্তা না করে MBBS সম্পর্কে বিদেশে পড়ার বিষয় যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মেডনেস এডুকেয়ার। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে পথওয়েজ এডুকেশন সলিউশন। যে কোনো নার্সিং থেকে শুরু করে বিএড, DLED যে কোনো ধরনের ডিগ্রির ক্ষেত্রে বিশেষভাবে কনসাল্ট করতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। উসমান দা, প্রথমে জানতে চাই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কিভাবে শুরু হয়েছিল? অ্যাকচুয়াল কোনো প্ল্যান ছিল না যে আমি কন্টেন্ট বানাবো, ভাববো। অ্যাকচুয়াল আমি আগে না স্কুলে ড্রামা করতাম, বিভিন্ন পুজো ঈদে গ্রামে যেগুলো প্রোগ্রাম হতো নাটক করতাম, লোকাল চ্যানেলে সিরিয়ালে কাজ করেছি, শর্ট ফিল্মে কাজ করেছি, কিন্তু এরকম প্ল্যান ছিল না যে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ভালো কন্টেন্ট বানাবো বা কোনো কিছু করব। দেন আস্তে আস্তে আমাদের সোশ্যাল মিডিয়া সম্বন্ধে একটু ধারণা হয়। আমার ফ্রেন্ড এবি, ও পেশায় অ্যাডভোকেট, ও আমাকে বলে যে চলো আমরা ইউটিউব শুরু করি, অনেক কন্টেন্ট বানাবো। তো আমরা আস্তে আস্তে শর্ট ফিল্মের কাজ শুরু করি আর কি। দেন তখনই জার্নিটা শুরু। বাট তখন স্টুডেন্ট, অতটা বুঝতাম না, সময় প্রচুর ছিল বাট নলেজ ছিল না যেভাবে কাজ করতে হবে বা কিছু। এজ কেমন ছিল আপনার তখন? তখন কত 17 হবে, 16-17। আচ্ছা, ওই তাহলে অল্প, হ্যাঁ খুব কম বয়সেই ওই আমরা মিউজিক ভিডিও শুরু করে দিতাম নোকিয়া 5230 বা সামথিং কিছু একটা মডেলে। তো তখন আমরা করতাম, অতটা সোশ্যাল মিডিয়ায় যে ছাড়তে হয় ওগুলো জানতাম না। তারপরে কি হলো, 2018-19 এরকম সময়ে আমরা ইউটিউবে শর্ট ফিল্ম করা শুরু করে দিলাম। আমাদের মা টিভি বলে একটা চ্যানেল থাকতো, তো এবি ভাবতো, আমিও ভাবতাম
বিভিন্ন নাটকের থিমগুলো আমরা স্টোরি করে বানাতে লাগলাম। তখন আস্তে আস্তে আর কি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কন্টেন্টের প্রতি একটা নলেজ আসে যে কি কনসেপ্টের উপরে বানালে আমাদের মানুষ দেখবে। তো এরকমই করতাম, করতে করতে একটা সময় আঞ্চলিক ভাষা শেরশাবাদিয়া ভাষায় একটা ভিডিও মজা করে করি, দেন ভাইরাল হয়ে যায়। তখন কি হয় যে যখনই একটা হয় না যে মানুষের প্রতি একটা ভালো রেসপন্স, যখন যাচ্ছি ভাই তুমি ভিডিও করেছো ভালো লাগছে গ্রামের ভাষা, আস্তে আস্তে কন্টেন্ট সম্বন্ধে নলেজ হতে লাগলো। একটা কথা আছে না, পজিটিভ ধারণা চলে এলো। যে কোনো জিনিস আমরা না জানলেও সেই জিনিসে যদি আমরা ইনস্ট্যান্ট লেগে থাকি তাহলে কিন্তু অনেক কিছু সেই কাজটা করতে করতে আমরা এক্সপিরিয়েন্স হয়ে যাব। অনেক সময় ফ্রেশাররা কি হয় যে আমরা যে কোনো মহলে, সে মেডিকেল বলো বা আদার্স যাই সেকশন হোক না কেন, আমাদের কোনো নলেজ থাকে না, ফ্রেশার হয়ে যায়, দেন কাজ করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা চলে আসে। হ্যাঁ, ঠিক তেমনি ওরকমই আমার কাছে হয়েছিল। তো এখানে একটা বিষয় যে আপনার তাহলে শুরুতে কোনো বড় পরিকল্পনা ছিল না, যেমন আজকে আপনি সফল হয়েছেন, এই বিষয়টা প্রথমে কোনো প্ল্যান ছিল না, বাট কাজটা করতে ভালো লাগতো, ভালো লাগতে লাগতেই ভালোবাসা চলে এলো, হয়ে যায়, তারপরে মানুষের ভালোবাসাই। তো আরেকটা বিষয় যে আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনার মানে অভিনয়ের প্রতি প্রথম থেকেই ছিল একটা একদম টান ছিল। তো সেটা কখন থেকে যদি একটু মানে বলেন বিষয়টা? ক্লাস 8 এর পর মানে অভিনয় ভালো লাগতো? অভিনয় ভালো লাগতো। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড, ও একটা ড্রামা করেছিল, দেন স্কুলে আসার পরে কি ওকে বলছে আরে ভাই তুমি নাটক করেছিলে, তোমার নাটকটা ভালো। ছোট বয়স বুঝতেই পারছো, তার ফ্রেন্ডটা খুব একটা পাত্তা দিচ্ছে না, এরকম আমি ফিল করলাম। মনে মনে ভাবলাম ভাই আমিও পারবো যখন করলো। তারপরেও কিন্তু অনেক লজ্জা। দেন স্ক্রিপ্ট লিখতে লাগলাম ছোট ছোট, অনেক মুভি দেখতাম এটা ওটা, বাট পাট করে আমি ভাবলাম এরকম করে লিখলে কেমন হয়। তারপরে বিট্টু, প্রীতম আমাদের ঔরঙ্গাবাদের তাঁতিপাড়ায় দুর্গাপুজোর সময় আমরা শুরু করলাম। আচ্ছা, তারপরেই আস্তে আস্তে এই পথ চলা শুরু। না, দারুণ লাগলো শুনে। তো যেটা বলতে চাই যে আপনি যারা নতুন ভাবে যে সমস্ত অডিয়েন্স আপনার আজকে শুনছে ব্যাপারগুলো, হয়তো তাদের মনেও আশা আছে যে বড় হওয়ার, তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন ছোট্ট করে? একটা অ্যাডভাইস দেবো, দেখো সব প্রফেশনে নেগেটিভ পজিটিভ দুটোই সাইড আছে, ঠিক আছে, বাট আমি নিজে এক্সপিরিয়েন্স করে বলছি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম না, তোমাকে যা ভাববে না তার থেকে অনেক গুণ বেশি দেবে। কিন্তু স্টার্টিং এ কি হয়, অনেক কিছু সব কিছুতেই স্টার্টিং এ কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, এগুলো যে কোনো কাজেই এটা হয়। বাট তুমি যদি ইনস্ট্যান্ট ওই কাজটাতে লেগে থাকো তাহলে দেখবে এমন ফল পাবে তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু দাদা এখানে একটা বিষয় যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা, মানে আমাদের পরবর্তী আমরা এই সব প্রশ্নে যাব, এখানে একটা বিষয় আমি জিজ্ঞেস করবো বিশেষভাবে, সেটা হলো যে এটাকে কেউ কাজ বলেই মনে করে না, এরকম একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় নেগেটিভ দিকটা বেশি চলে আসে, নাকি আপনার কি মনে হয়? দেখুন একটা কথা বলি, অ্যাকচুয়াল অনেকের অনেক রকম ভাবনা, কারো ভাবনা চিন্তা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আমি নিজেই হসপিটালে জবে ছিলাম, ঠিক আছে, ভালো একটা স্যালারিও পেতাম, অনেক মানুষই জানে। বাট আমার এই প্রফেশনটা কিন্তু মানে একটা নেশা ছিল বলা যায়, ঠিক আছে, বাট নেশা আজকে পেশা হয়ে গেছে। বুঝতে পারলে? আমি হসপিটাল জবেও নেই, কিন্তু অনেক মানুষ কাজ মনে করে না, হয়তো এরকম হেটার্স পার্সেন্টরাও ভাবে আমারই প্রায় 70% কমেন্ট খুব নেগেটিভ আছে। তো আমার ভালো লাগে এগুলো, কারণ আমি মনে করি তুমি যত এগোবে লোক তো পিছনেই লাগবে, এটা তো কমন ব্যাপার। আমি এটাই পজিটিভ মনে করে এগোতে থাকি। তো ভাই জীবনে একটাই কথা বলবো, সেটা তোমার ক্ষেত্রে বা ভিউয়ার্সদের ক্ষেত্রে, আমার বাড়িতে যদি উনুন না জ্বলে ভাই একদিন কেউ হয়তো এক থালা ভাত দেবে, পুরো ফ্যামিলির দায়িত্ব নেবে না। বাট নেগেটিভ পজিটিভ দুটোই সাইড আছে সব প্রফেশনে। এবার আমি ডিসিশন নেবো যে আমি ঠিক জায়গায় চলছি না ভুল জায়গায়। তো কন্টিনিউ চলো, লোকের কথা কান না দিয়ে। তো আপনার এখান থেকে আমরা একটা জিনিস যেটা বুঝলাম, আমরা এর আগেও প্রথম পডকাস্টে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এগুলো আমাদের কাছে প্রথম প্রফেশন হিসেবে, মানে আমরা ছোট থেকেই কেউ জিজ্ঞেস করলে বলি। কিন্তু আমার মানে এই অভিজ্ঞতা যে উসমান দা বললো, এখান থেকেও আমরা আশা করি অডিয়েন্সদের বোঝাতে পেরেছি যে নিজস্ব যে ভালো লাগা যে কাজের প্রতি, সেই জায়গাটাকে মানে আপন করে সেই মতো কাজ করাটাই বুদ্ধিমানের কাজ। একদম, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে, বাট আমি মনে করি যে প্রত্যেকটা মুহূর্ত উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। আমি কিন্তু মানে কোনো মেডিকেল পার্সন ছিলাম না, বাট 3 বছর আমি যে টাইমটা দিয়েছিলাম হসপিটালে, ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমি, অনেক রোগ রিলেটেড আদার্স অনেক কিছু, ডক্টরদের সাথে বসে মানে ওটি
তারপরে অনেক যারা আইপি পেশেন্ট যারা সে সম্বন্ধে অনেক কিছু নলেজ হয়েছে, ঠিক আছে, এটা একটা শিক্ষা। তবুও এক এক সময় ফিল করি ভাই আমি তো 2020 সালে 21 সালে শেরশাবাদী আঞ্চলিক ভাষায় খুব ভালো একটা ফেম পেয়েছিলাম, প্রচুর ভালোবাসা দিত। বাট এই 3 বছরে না মানে ফ্যামিলি পরিস্থিতি হোক বা নিজের একটা ভাবনার মধ্যে হয় না যে আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না। বাট এই 3 ইয়ার্সটা যে ওখানে ইনভেস্ট করেছি না, আমি আজকে 1.5 বছরে যে ফলটা পেলাম, তো মনে হয় যে আমি ওটা বোকাম করেছিলাম। যেটা একটু আগেই তুমি বললে যে যেটা আমার ইচ্ছে বা ভালো লাগে বা যেটা করে আমি আনন্দ পাই সেটা করাই উচিত জীবনে। এটা করলে কি হয়, হয়তো একটু সময় লাগবে, ফল কিন্তু ভালো পাওয়া যাবে। একটু ধৈর্য ধরতে হবে, কাজ করে যেতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা সবই শুনলেন। তো আপনাদেরকে আমরা আবার রিকোয়েস্ট করব আমাদের প্রথম পডকাস্ট দেখে আসতে, যেখানে আবু তালেব মহাশয় খুব সুন্দরভাবে আপনার ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছে। তো অবশ্যই প্রথম পডকাস্টটি দেখে আসবে। আমাদের গ্রামে গঞ্জে মানে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা ঠিক মানুষ বোঝে না, এবং ফলস্বরূপ দেখা যায় যে যখনই কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে যায়, মানে হয়তো কোনো ভালো কিছু বিষয় নিয়ে তুলে ধরতে যায়, তখন বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয় চলে আসে, ইভেন পরিবার থেকেও আসে। তো এই বিষয়টা আপনার ক্ষেত্রে কি হয়েছিল যদি একটু বলেন? আমার ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট সবসময় পেয়েছি। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলেও আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাবো না, বাট আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ, এত ভালো বাবা মা পেয়েছি, সবসময় সাপোর্ট করেছেন ওনারা। বাট ভাই বাবা মায়ের থেকেও যদি কেউ মনে হয় আমাদের বেশি কেয়ারিং পার্সন, ওই বাবার কাকাতো ভাই, চাচাতো ভাই, বোনেরা, গ্রামগঞ্জের লোকেরা। ভাই কি করছে এগুলো, তোমার ছেলে কি এসব করছে, কোনো লজ্জা নেই, কোনো কিছু নেই, জানা তাই। বাট বিশ্বাস করো আজকের ডেটে সেই কাকা কাকিরাই বলে উসমান আমার ছেলেকেও নিয়ে যাস না তোর সাথে, ওই সমস্ত গার্জিয়ানরাই তারাই। তো আমাদের না মানে সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে, তুমি একটু ভালো কিছু করতে যাও অনেক রকম সমস্যা আসবে, বাধা আসবে, কিন্তু এসব কান দিলে হবে না। কারণ আমার লাইফ আমি কি করছি সেটা আমাকে ডিসিশন নিতে হবে। ভাই কেউ আমাকে বললো আমি থেমে চুপচাপ বসে গেলাম, এরকম করলে হয় না। আজকেরই কথা বলি, বাড়ি থেকে বেরিয়েছি, প্রচুর বৃষ্টি ভাই, মাঝ রাস্তায় টায়ার পাংচার হয়ে গেল। তারপরে আবার কি আস্তে আস্তে অনেক বাধা, তোমাকে আমি ঠিকঠাক ভাবে টাইমও বলিনি, দেন তোমারও ক্লাস ছিল। আসার পর আমি স্টুডিওতে 2 ঘন্টা ওয়েট করলাম ভাইয়ের জন্য, যেহেতু ওরও দোষ না, আমার ওই মানে ওকে ঠিকঠাক ভাবে আমি বলতে পারিনি যে আমি আসতে পারবো না বা কিছু, মানে সময়টা এক্সাক্ট আমি বলা হয়নি আমার। কিন্তু ফাইনালি আমরা কিন্তু আজকে আড্ডা দিচ্ছি। এটার মাধ্যমে একটা জিনিসই বোঝাই, যখন বৃষ্টি হচ্ছিল একটু ভিজে গেলাম, আমি যদি বাড়ি চলে যেতাম কিংবা আমার গাড়ির পাংচার হলো, তখন যদি আমি ব্যাক করে যেতাম যে যাবো না, আজকে কিন্তু এই স্টুডিওতে একসাথে বসে থাকতে পারতাম না। ঠিক তেমনি তোমাদের লাইফে অনেক ইচ্ছে যে আমি এটা করব বা ওটা করব, কিন্তু যেতে যেতে হয়তো তোমাকে কেউ বাধা দিচ্ছে আর তুমি ব্যাক চলে আসছো, সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তার জন্য একটাই কথা বলবো, তোমার যেটা লক্ষ্যে এগিয়ে চলো, দেখবে সফলতা পাবেই পাবে। তো দাদা এখানে আরেকটা বিষয়, যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যায় তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, মানে বড় সমস্যা বেশিরভাগ ক্রিয়েটররা এটা ফেস করে। কারো ক্ষেত্রে অডিয়েন্স না পাওয়া, কারো ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল, এবং কারোর ক্ষেত্রে নিজের কনফিডেন্সটা কম কাজ করে। তো এই বিষয়টা আপনি কিছু ফিল করেছিলেন? এই প্রফেশনে থাকলে হ্যাঁ অবশ্যই ফিল করেছি। আমি আজকে যতটা খোলামেলা কথা বলছি তখন কিন্তু পারতাম না। আমি আমার ক্লাস 6-এ একটা ছড়া, আব্বা বলে পড়ে শোনা, আম্মা বলে মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, কবিতার নাম ছিল পাখির মতো। তো আমি ওটা মঞ্চে বলতে গিয়ে থরথর করে কেঁপেছি। যখন ফার্স্ট নাটক করি নার্ভাস ফিল করছি, আমাকে দেখে কেউ হাসছে না তো, আমার ফেসটা ঠিকঠাক আসছে তো, এরকম অনেক কনফিডেন্স পাইনি, অনেস্টলি পাইনি। কিন্তু যখন কাজ করতে লাগলাম, কাজ করতে করতে অটোমেটিকলি একটা নিজের প্রতি কনফিডেন্স চলে আসে। আমি একটাই কথা বলবো, যে ধরে নাও এই দোকানটা, তুমি বললে ভিউ নিয়ে অনেক কিছু ব্যাপার, এক্সাম্পল একটা আমি দোকান খুললাম, দোকানটা আমি কিসের খুলেছি আমি চা বিস্কিট এইসব রিলেটেড, ঠিক আছে। তো আমাকে দুধ চিনি চা এইসব রাখতেই হবে, কারণ আমার চায়ের দোকান, সাথে বিস্কিটও রাখতে হবে, ঠিক না ভুল? একটা টিভি রাখলে আরো ভালো হয়, তাহলে অডিয়েন্স এসে দেখবে, তাই তো চলে আসবে। তো আমি যে প্রফেশনে থাকবো অবশ্যই আমাকে সেরকম সরঞ্জাম রাখতে হবে। স্পেশালি যদি কন্টেন্ট ক্রিয়েশনে যদি আমার ফোকাস থাকে, তাহলে আমাকে একটা ফোন রাখতে হবে ভালো, একটা মাইক রাখতে হবে, একটা ছোট লাইট রাখতে হবে, তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা যাতে ক্যাপচার হয় ঠিকঠাক, তাই তো? ঠিক তেমনি তোমার যে ধরে নাও
কন্টেন্ট ক্রিয়েশনে আছি, প্রথমে একটা দোকান তো মানুষ জানে না 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 আমি একটা কন্টেন্ট পোস্ট করলাম, হয়তো 100 ভিউজ আসলো, আমার পারফরমেন্স বা ক্রিয়েশন যদি ভালো লাগে তাকে শেয়ার করে হয়তো পরবর্তী ভিডিওতে 1K আসলো, হ্যাঁ তারপরের ভিডিওতে আবার আসলো। বাট একটাই কথা বলবো, প্রত্যেকদিন একটা দুটো করে পোস্ট করতেই হবে রেগুলার। তাহলে কি হবে, মানুষ তো জানবে। এই দোকানটা যদি আমি 2 দিন খোলা রাখি, 3 দিন বন্ধ রাখি, ভরসাই চলে যাবে। হ্যাঁ তার জন্য বলবো তোমরা ভালো কাজ করো আর ভালো কনসেপ্ট নিয়ে কিছু করো। অনেক কন্টেন্ট আছে, আমরা দৈনন্দিন জীবনে যাই করি না কেন সেগুলোই কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ বাট বেশি ভেবো না, জাস্ট কাজ করতে লাগে। এখন তো দেখছি যে মেয়েরাও মানে ব্লগ ভিডিও বানিয়ে অনেক ভাইরাল দেখছে অনেকেই, একদম, এবং ছেলেরাও। হ্যাঁ অ্যাকচুয়াল কি বলতো, আমাদের পরিবেশে আমাদের সমাজে যা ঘটছে সেগুলোকেই তুলে ধরো, পজিটিভ কিছু দেখাও, নেগেটিভও অনেক কিছু তুলে ধরো, হ্যাঁ ওইগুলোই মানুষ দেখতে পছন্দ করে। আর আমার মতে বলে কন্টেন্ট বানানোর জন্য তোমাকে সুইজারল্যান্ড, গ্যাংটক গিয়ে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড না, তোমার গ্রামের মধ্যেই অনেক কিছু দেখানোর আছে, সেগুলোকে তুলে ধরো, দেখবে তোমার প্রচুর ভিউজ আসবে। তো আরেকটা বিষয় উসমান দা, আপনি একজন এখন সফল কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমাদের এখন সেরকম সফলতা না, একটা ছোট্ট উসমান জাস্ট প্রতিদিন কিছু না কিছু শেখে চেষ্টা করে কাজ করার। না আপনি যাই যত বড় হন, মানে ইন ফিউচারে আরো বড় হবেন বলে আশা করছি আমরা। কিন্তু একটা ব্যাপার, যে আপনার জীবনে কি কখনো এরকম মুহূর্ত এসেছিল যে আর কন্টেন্ট বানাবো না, এরকম বা সমস্যা বা জটিলতা? অনেকবার, একবার দুবার বললে ভুল হবে, অনেকবার এরকম এসছে। হ্যাঁ বাড়ি থেকে সাপোর্ট পেয়েছি, আমার আব্বু একা, হ্যাঁ একটা মিডল ক্লাস ফ্যামিলি চলতে গেলে অনেক সমস্যা আছে, মা অসুস্থ, ট্রিটমেন্ট করাবে, তো দেখছি আব্বুর উপরে প্রচুর প্রেসার, বাড়ির বড় ছেলে, মনে হচ্ছে না আমি এগুলো করে ভুল করছি, গ্রামের লোকগুলোই ঠিক বলতো, নেগেটিভ চিন্তা মাথার মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা আছে, এই না যে পজিটিভই সবকিছু চলে আসে, অনেক কিছু নেগেটিভ এসছে জীবনে। আব্বু হয়তো কোনো একটা ঈদ পরবে, উনি ওনার মতো করে যতটা পেরেছেন করেছেন, তারপরেও মনে হচ্ছে যে একটু বেশি হলে ভালো হতো। হ্যাঁ কিন্তু আমরা যেটা বলতে চাইছি উসমান দা, মিডল ক্লাস ফ্যামিলিতে আমার মনে হয় ফ্যামিলিটা কমন। তো আপনি যেটাকে ফেস করেছিলেন এবং যেটা ফেস করে এসেছেন সেটা শোনাচ্ছেন, তো আমি আগে একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের আর্থিক অবস্থাটা অ্যাকচুয়াল কেমন ছিল? মানে সত্য কথা বলতে এরকমও দিন আমি এক্সপিরিয়েন্স করেছি এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফের আগে। আমার দাদু অসুস্থ ছিলেন, আমার আব্বু একাই প্রায় 4-5 বছর, মানে আব্বুকে দেখেছি কখনো রান্নার গুল দিয়েছেন, কখনো গুঁড়ো মশলা, একটা ঢপ ছিল আব্বুকে দেখতাম বিক্রি করতে, তখন আমি ক্লাস 1, মানে 5-6 বছর, বাট আমার মনে আছে ভালো করে। আমার আম্মু না মানে 1 কিলো করে, মানে হয় না যে দুপুরে ভাত খেতাম, রাতে রুটি খেতাম, তো আমার আম্মু কি করতেন, ওই ময়দা কিনতে দিত, প্রত্যেকদিন একটু 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 করে রাখতেন, 5 দিন 6 দিন যখনই জমে যেত আমি আব্বুর কাছ থেকে নিয়ে নিতাম, আম্মুকে আবার টাকাটা দিয়ে দিতাম। কোনো কিছু একটু ব্যাড সিচুয়েশন হলে মা আবার ওটা ফ্যামিলিতে প্রচুর সাপোর্ট করতেন। এরকমও দিন গেছে আমাদের যে ধরে নাও ভাত হয়নি দুপুরবেলা। এটা তো অনেক, মানে অনেস্টলি ওই রুটি করলো, লবণ তারপরে লঙ্কা বেটে দিল, দেন ওগুলোই খাচ্ছি, এরকমও দিন গেছে। তাহলে তো খুব শোচনীয় দিন ছিল। প্রচন্ড। এখনকার বর্তমান যুগে মিডল ক্লাসদের মানে সমস্যা হলো সময়টা অনেক এরকম ফেস করতে হয় না এখনকার, ঠিকঠাক খাওয়া দাওয়া সবকিছু, বাট সেই সময়টা খুব টাফ ছিল আমার। ভালো মনে আছে বর্ষাকাল, এখন আমাদের টিনের ঘর ছিল একটা, ঠিক আছে, একদিন এমন হয়েছে পুরো টিন গুলো উড়ে চলে গেছে, চৌকির উপরে বসে আছি, আব্বু আমাদের, তখন আমরা 2 ভাই, আমি আর আমার মেজো ভাই। আপনারা ক ভাই বোন? আমরা 5 ভাই, কিন্তু বোন নেই। তো তখন আমার আব্বুকে দেখছি সারা রাত টিন নিয়ে এরকম ভাবে আছে, এরকমও লাইফে ফেস করেছি, অনেক সমস্যায় তাহলে পার করে এসেছেন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ সব রকম এক্সপিরিয়েন্স করার আমাকে সুযোগ দিয়েছেন, বাট আমি চেষ্টা করি যতটা পারি আমি আমার মতো করে ঠিক একই রকম চলতে। কিন্তু এই জায়গাটা থেকে রিকভার করা নিজেকে খুব টাফ। তবে আমি একটা বিষয় জানতে চাইবো, আর একটা বিষয়, সেটা হলো এমন কেউ কি ছিল যে আপনাকে মানে এই বিষয় মোটিভেশনটা ধরে রাখতে সাহায্য করেছিল? দেখো, আমার না একটা অর্গানাইজেশনের না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এনজিও, চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, শর্ট নেম হচ্ছে সিনি। আমি ক্লাস 8-এ পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ভাবছি আব্বু তো খুব মানে সমস্যা, এত কিছু আব্বু একাই ম্যানেজ করছে, আমি বাড়ির বড় ছেলে,
পড়াশোনা করব না, প্রায় 6-7 মাস আমি পড়িনি। আচ্ছা, বাট মানে ছেড়ে দেওয়ার মধ্যেই ছেড়ে দিয়েছিলাম, স্কুল যাইনি। বাট এনজিওর একজন দাদা আছেন আমাদের গ্রামে, যেহেতু শিশুদের নিয়ে এবং মায়েদের নিয়ে কাজ, তো 0 থেকে 18 বছরের সকল ছেলে মেয়েদের নিয়ে কাজ করতেন। তো আমাকে উনি বোঝালেন, বিশ্বজিৎ দা, যে দেখো তোমার এখন হচ্ছে পড়াশোনার বয়স, বড় হয়ে তো কাজ করবে, তখন কি স্কুলে ভর্তি হতে পারবে? ওই কথাটা আমার এখানে লাগে। তখন আমি বিড়ির অনেক হেল্প করতাম, আমার দাদিমা ছিলেন তখন, বিড়ি মোড়ানো থেকে শুরু করে যতটা পারতাম আমি স্কুলে যেতাম। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছু ভাবে করতাম, কোঅপারেট করতাম ফ্যামিলিতে। ওই রান্নার গুঁড়োগুলো নিয়ে আসতো, উপরে টিনের উপরে চলে আমরা ওই বাড়িতে গুল বানিয়ে আবার বিক্রি করতাম গ্রামে, এরকম মাকে প্রচন্ড হেল্প করতাম। তো এইরকম ভাবেই আর কি এগিয়ে গেছি। বাট সেই সময় সিনি যদি আমাকে এডুকেশনের ম্যাটারটা না বলতেন, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না শিশুদের অধিকার নিয়ে, অনেক কিছু নিয়ে, শিশুদের অত্যাচার যেগুলো হয়, যেমন শিশু পাচার, বাল্যবিবাহ, এইসব রিলেটেড কাজ করে সেই সিনির থ্রুতে আমি দিল্লি গিয়ে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে একটা অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক কিছু অ্যাচিভমেন্টও হয়। যদি বলা যায় আমি আমার লাইফে সিনির জন্য উঠে দাঁড়িয়ে মোটিভেশন হয়ে এগোতে পেরেছি। কোন এজে ওটা ছিল আপনার যখন দিল্লিতে? তখন 16 মতো এরকম হবে, 14-15 এরকম, ক্লাস 8-9, বুঝতে পারছো ওইরকমই এজ হবে। বাহ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে উসমান ভাই এক অর্গানাইজেশনের তরফ থেকে বিশেষভাবে লাভবান ছিলেন এবং মোটিভেট পেয়েছিলেন। তো যেহেতু অর্গানাইজেশনের নামটা এলো, তো আরেকটা কথা বলে নিই। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করছে ইউইএসসি, অর্থাৎ ইউনিক ইংলিশ স্পোকেন সেন্টার, যা রনি স্টাডি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত। তো প্রথমে বলি, এখান থেকে আমাদের একটা সুবিধা, মানে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে, আমরা যদিও ইন্টারন্যাশনাল লেভেলের কোনো অর্গানাইজেশন নই, তবু আমরা চেষ্টা নিয়েছি, মানে চেষ্টা করছি আর কি, যে দরিদ্র এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদেরকে টাকার জন্য শুধু না, মানে অনেকে হয়তো টাকার জন্য পড়তে পারে না তাদেরকে, এবং যারা হয়তো ন্যূনতম মূল্য পে করতে পারবে, এরকম এই সুবিধাটা আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের সেন্টারের তরফ থেকে। আশা করি আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদের ইংরেজিতে কথা বলা শেখাতে চান, বা এই গ্লোবালাইজেশনের যুগে ইংরেজিতে এগিয়ে রাখতে চান, তাদের জন্য এক সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের সেরা ঠিকানা ইউনিক ইংলিশ স্পোকেন সেন্টার, যা রনি স্টাডি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত। উসমান দা, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই আপনার অ্যাড এবং আপনার হাসি খুশি এবং কিউট লুক। থ্যাংক ইউ। তো বলছি যে এত সাদামাটা জীবন থেকে উঠে এসে, মানে মা বাবা যে সাপোর্ট করতে পারে, সেটা তো আমার ধারণার বাইরে ছিল। আর এখান থেকে আমি আমার অডিয়েন্সদেরকে আরেকটা বিষয় বলতে চাইবো, যে মা বাবা যদি সাপোর্ট করে তো ছেলেমেয়েরা অনেক দূর যেতে পারে। তো বিশেষভাবে আমার এই মেসেজটা মা বাবার জন্য বা প্যারেন্টসদের জন্য, যে সেই পরিপ্রেক্ষে আমি আর একটা কথা বলতে চাই। আমার আব্বু একটা কথা বলে যে তুমি বাড়ির বড় ছেলে, এমন কিছু করো না যাতে আমাকে খারাপ লাগে। হ্যাঁ, তো একটাই কথা বলবো, অনেক ভাই বোন আছো এরকম, অনেক আমার ফ্রেন্ড সার্কেলে বাবার সাথে মাসে মাস কথা বলে, বাবা মাকে মিথ্যে কথা বলে পার্টি করে বেড়াও, বন্ধুদেরকে হ্যাপি রাখতে যাও। তাদেরকে একটাই কথা বলবো, একবার চোখ বন্ধ করে শুধু তোমার বাবার কথা ভাবো, যে তোমার জন্য, তোমাদের পুরো পরিবারটার জন্য উনি কি না করছেন। তো এরকম কেউ করো না প্লিজ, আমার রিকোয়েস্ট তোমাদের আজকের এই প্রোগ্রামে। তো উসমান, আরেকটা বিষয়, যে এই যে আপনার মা বাবা আপনাকে এত সাপোর্ট করেছে, তো আপনার মা বাবার পরে এমন কোনো ব্যক্তি আছে কি যে আপনাকে বিশেষভাবে মোটিভেট করেছে? একজন নয়, দুইজন মানুষের আজকে আমি নাম নিচ্ছি, স্পেশাল বলেই নিচ্ছি, কারণ না নিয়ে থাকতেও পারছি না। আমাকে অনেক মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই সাপোর্ট করে, ঠিক আছে। তো আমি বন্ধুদের বাদে আমার স্টার্টিং আর এই মোমেন্টে দুটো মানুষ, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ঔরঙ্গাবাদে তাঁতিপাড়া থেকে পলাশ কুমার দাস। মানে আমি তো একদম লাজুক ছেলে, কিছু বুঝতাম না, বাট উনি একটা প্রোগ্রামে হোস্ট করছিলেন, আমি যে লিখে নাটকটা করছি ফার্স্ট প্রাইজ দিয়ে, উনি যেভাবে আমাকে মানে এত আমার ব্যাপারে বলেন না, সেদিন আমার একটা এনার্জি চলে আসলো কাজ করার, যে পজিটিভ কিছু মাইন্ডের মানুষ যদি পজিটিভ কিছু আমরাকে দেয়, তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি অনেক কিছু করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ পলাশ কাকু। সেদিন যদি আপনি আমাকে এরকমভাবে সাপোর্ট বা আমার সম্বন্ধে এত কিছু না বলতেন, আমি এতটা এনার্জি পেতাম না। স্পেশাল থ্যাঙ্কস আমি জানাই। এছাড়াও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি
যে আমার মতন একটা সাধারণ ছেলে ভাই সিকিম, মহারাষ্ট্র, তারপরে আদিবাসী হেয়ার অয়েল, আরো অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছি, দার্জিলিং এ ভালো ভালো ক্যাটাগরির হোটেলে। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। জানি না কে কি ভাবে নেয়, অবশ্যই যাকে চিনি না জানি না ভাই আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দেয় হাজার হাজার টাকা, মানে এতটা ট্রাস্ট করে। বাট এতটা প্রফেশনাল হতে পেরেছি আমি আমার কাজে। একটা মানুষের জন্য লাস্ট 1.5 বছরে যে গ্রোথটা এসছে না, সেটা আমার বস নেতাজি নার্সিং হোম ধুলিয়ানের অনার ছিলেন ডক্টর সাফিউর রহমান। উনি একজন ডেন্টিস্ট, তারপরে হসপিটাল অনার ছিলেন। উনি যে পয়েন্টগুলো আমাকে মিটিংয়ে বোঝাতেন, পার্সোনাল আমার লাইফে নয়, বাট উনি এত ভালো মোটিভেট করতে পারেন, এত কিছু বোঝাতে পারেন কাজ সম্বন্ধে। সত্যি স্যার, মানে আপনার কাছে মানে চির ঋণী হয়ে থাকবো। আর আপনি আমার গুরু বলতে পারেন। এক পলাশ কাকু, যিনি আমাকে মোটিভেট করেছিলেন বা এত কিছু বলেছিলেন বলে আমি স্টেপ বাই স্টেপ সিঁড়িতে চলতে পারছিলাম। আর একজন হচ্ছেন সাফিউর স্যার, যিনি কিনা আমাকে মোটিভেট না করলে একটা আনপ্রফেশনাল ছেলে প্রফেশনাল ভাবে এত কিছু করতে পারতো না। তো এই দুটো মানুষকে আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা, এরকমটা আমরা অনেক শুনেছি এর আগে, তো খুব ভালো লাগলো যে আপনার জীবনে এরকম দুইজন সুপার হিরো আছে একদম, এবং তাদেরকে আমাদের তরফ থেকে বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা রইল। আর আরেকবার স্যারকে আমি চিনি না, কিন্তু আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল আপনারা নিয়মিতভাবে এরকমভাবে সমাজসেবা করতে থাকুন। দাদা, আপনি তো ভ্রমণ প্রেমী মনে হচ্ছে। একদম। তো আপনার কোন জায়গায় বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড় ভাই, পাহাড় মানেই তো শান্তি। আচ্ছা, তো কোন কোন জায়গা আপনার ইতিমধ্যে ঘোরা হয়েছে? আমাদের পরের যেটা স্টেট ঝাড়খণ্ড গেছি, এছাড়াও তোমার দার্জিলিং গেছি, কালিম্পং গেছি, পরের আরেকটা স্টেট সিকিমও গেছি আমি। তো নেক্সট প্ল্যান কি আছে? কাশ্মীর, মানালি, এইসব জায়গা। তো কাশ্মীর কি এর আগে কখনো যাওয়া হয়নি? না, বাট আমার খুব ইচ্ছে যে যাই ওখানে গিয়ে। খুব সুন্দর জায়গা একদম। তো প্রিয় দর্শক, যারা উসমানদার মতো যারা ঘুরতে পছন্দ করেন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্পন্সর MH ট্যুর অ্যান্ড ট্রাভেল। স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সঠিক গাইডেন্স এবং সঠিকভাবে আপনাদেরকে ভ্রমণের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়াই তাদের দায়িত্ব। থ্যাংক ইউ ভাই, তুমি তো আমাকে অনেক বড় হেল্প করলে। সো আমি তো প্ল্যান করছি MH ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। সো আপনারাও যদি প্ল্যান করেন করতে পারেন। উসমান দা, বলছি ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট তৈরি করা নাকি অডিয়েন্সের জন্য কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা, কোনটা আপনার কাছে বেশি? অবভিয়াসলি কোয়ালিটি। কারণ আমি আগে মানে প্রত্যেকটা প্রফেশনে একটা জিনিস বলছি, নেগেটিভ পজিটিভ দুটো আছে। ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কিছু একটা পার্ট তুলে ধরো, তুমি সহজে ভাইরাল হতে লাগবে। বাট তুমি যদি পজিটিভ কিছু দাও না, অনেকজন খিস্তি দেয়, এটা ওটা করে, মেয়েদের অনেক অশ্লীলতা, তো এইসবে কি ভাইরাল হতে বাধ্য হয়ে যায়। কিন্তু কি হয়, ধরে নাও ওই ভিডিওটা 1 মিলিয়ন মানুষ দেখছে, মানে কি আমি 10 লক্ষ মানুষকে নেগেটিভ বার্তা দিলাম। আর আমি যদি অরিজিনাল কোনো একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট দিই, আমার কাছে যদি 10,000ও হয়, ভাই 10,000 মানুষকে তো আমি ভালো কিছু দিতে পারলেন। আর সব থেকে বড় বিষয়, নিজস্ব ক্রিয়েটিভিটি থেকে দিলে মনে হয় ওটা সব থেকে ভালো। এক্স্যাক্টলি। তো আরেকটা বিষয় বলছিলাম, কন্টেন্ট ভাইরাল না হলে কি সেটা সাকসেসফুল কন্টেন্ট নয়? অবভিয়াসলি সাকসেসফুল, কেন না? আমি মনে করি আমার ভিডিও হয়তো 10,000, 1 লক্ষ, 10 লক্ষ ভিউ আসছে, বাট আমার ভিডিও থেকে যদি একজনকে ইন্সপায়ার করতে পারি না, ওই ভিডিও একবার নয় 100 বার ভিডিও বানাবো। তাহলে আপনি ফাইনাল অ্যাডভাইস এখানে কি দিবেন? মানে একটাই কথা বলবো যে ভাইরাল কন্টেন্ট, ধরে নাও আমি একটা হেল্পিং ভিডিও বানাচ্ছি, আমার হেল্পিং ভিডিও দেখে হয়তো ভাইরাল হলো না ভিডিওটা, মিলিয়ন রিচ আসলো না, ভাই 10,000ই আসুক, সেই ভিডিও দেখে ধরো কেউ ইন্সপায়ার হয়ে দুজনকে খাওয়াচ্ছে, তো আমি মনে করি ওটাই সাকসেসফুল আমার কন্টেন্ট। কিন্তু এখানে একটা বিষয় উসমান দা, যেটা আমার দেখেছি মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে চলে আসে, যে আপনি যেমন বললেন যে 10,000, একটা সাপোজ একটা এক্সাম্পল দিলেন, তো অনেকের প্রথম এমন আছে ব্যাপারটা ভিউ যে হয়তো 100, 1000 বা কখনো কখনো খুব টেনে টুনে 200টা যায়, তো তাদের জন্য আপনার কি থাকবে, মানে মোটিভেশন থাকবে আর কি? অনেক জুনিয়ররাই আমার সাথে মিশেছে, ওরা জানে ভালো করে, হয়তো ভিডিওটা দেখছে তারা। আমি মনে করি আজকে আমার ধরো সব প্ল্যাটফর্ম মিলিয়ে 7 লাখ 8 লাখ একটা পরিবার, বাট আজকে তোমার হয়তো 7,000 কি 8,000 আছে, কিন্তু আমি স্টার্ট করেছি 5 বছর আগে, তুমি স্টার্ট করলে 5 মাস আগে, বাট তুমি ইচ্ছে করলে 1 বছরে সেটা 1 মিলিয়ন 2 মিলিয়নও করতে পারো পরিবার। আচ্ছা, ঠিক না ভুল? তো কোনোদিন কাউকে ছোট করা উচিত নয়,
বিশ্বাস করবে না হয়তো, বাট যারা মিশেছে তারা জানে 10,000, 15,000, 20,000ও যদি কোনো ক্রিয়েটার আসে, কি কাজ করো তুমি, আমি ওকে গাইড করি, তুমি এইভাবে করো, ভালো লাগবে। এরকমই হওয়া উচিত। এবার অনেকের মধ্যে হয়তো এরকম ভাবনা চিন্তা থাকতে পারে, ভাই কেন বোঝাবো, কেন শেখাবো। ভাই আমি তো ভাইকে যদি কোনো কিছু দিই, কোয়ান্টিটি শেয়ার করছি, কোয়ালিটি না। আরবি উসমানের কোয়ালিটি আরবি উসমানেরই থাকবে। সো কোনো কিছু শেখালে না ওই কাজে বা ওই টপিকে তুমি আরো বেশি এক্সপার্ট হয়ে যাবে। তো একটাই কথা বলবো, সবসময় শেয়ার করো, তাহলে দেখবে জীবনে অনেক কিছু গ্রোথ করবে। আর এমনিতে আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলে, ভালো কিছু যত আমরা ফরওয়ার্ড করবো, আল্লাহ তাআলা আরো বেশি আমাদের নেকি বাড়িয়ে দেয়। একদম। তো আপনার মতো যদি মানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভাবে, তাহলে তো আমার মনে হয় যে সমস্ত আমাদের অডিয়েন্স যারা আছে, যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভাবছে, তাদের জন্য অনেক সুবিধা হবে। আমি প্রমোশন পার্টে আমার এরকম অনেক শুনতে হয়েছে, ভাই কেন ডাকছো তুমি ওকে, ভাই এরকম করে কেন বলছো ওকে, ভাই এটা কেন করলে। আরে ভাই আজকে আমি আছি, একটু পরে চোখ বন্ধ করে হয়তো পরকালে চলে যেতে পারি। কিন্তু এরকম কিছু করব না যে ধরো আজকে আমি আছি যে জায়গায়, কালকে কেউ থাকবে না, এরকম না হয়। একটু আগে হয়তো নোটিস করলে আমার যেগুলো জুনিয়র, তাদেরকে নিয়েও আমি কন্টেন্ট বানাচ্ছি প্রমোশনে। কেন বানাচ্ছি, কারণ আমি চাইছি তারাও কিছু বুঝুক, শিখুক, কারণ করলেই তো শিখবে না। তো একটাই কথা বলবো সবাইকে নিয়ে গিয়ে চলো, তাহলে দেখবে কমিউনিটিটা আমাদের বাড়বে। একদম। উসমান দা, বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে ইনকাম করার যে পথ বা সোর্স, সেগুলো কি কি হতে পারে? আমি একটাই কথা বলবো, প্রথমে ইনকাম নিয়ে কেউ ভেবো না। ডক্টর এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছেন, তুমি যে কাজটা ভালোবাসো, কাজটা করে যাও, কখন তুমি ফল পাবে নিজেও বুঝতে পারবে না। তো আমার অ্যাডভাইস থাকবে, তোমরা যে কাজটা করতে ভালোবাসো না, সেই কাজটা করো। অনেক ক্রিয়েটারকে দেখেছি, ওর ড্যান্সের প্রতি ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু আবার প্রমোশন করতে লাগে। অনেকের হয়তো অ্যাক্টিং এর প্রতি রয়েছে, ও ড্যান্সে চলে যাচ্ছে, কারণ ও করছে, আমাকেও করতে হবে। কিন্তু আলটিমেটলি কি হয়, 1 মাস 2 মাস পর রেজাল্ট 0 হয়। কারণ তুমি যাই করো না কেন, তোমার তো একটা অবজেক্টিভ রাখবে না, যে আমি এই উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি, বাট হচ্ছে না, 2 দিন পরে আমি অন্য কিছু করব। এরকম কেউ করো না। একটাই কথা বলবো, যেটা তোমাকে ভালো লাগে সেটা নিয়ে কন্টিনিউ করতে থাকো, বাট ফলের আশা করো না। তুমি যতক্ষণ ভাবছো ভাই মনিটাইজেশন যদি পেয়ে যেতাম, তাহলে হয়তো আমার এত ডলার ঢুকতো, ভাই আমি যদি এরকম প্রমোশন করে নিতাম, তাহলে আমি হয়তো এত 1000 টাকা পেয়ে নিতাম। বাট এই সময়টা এই ভাবনা করতে করতে তোমার যে মূল কন্টেন্ট বা তোমার যে থিমগুলো, সেগুলো ভাবার সময়টা কিন্তু চলে যায়। তো আমি একটাই কথা বলবো, কাজকে ভালোবাসো, কাজ করো পজিটিভ ওয়েতে, বিশ্বাস করো, অটোমেটিকলি তুমি কাজ করতে লাগবে। মনিটাইজেশন পাচ্ছি না, কবে পাবো না পাবো এগুলো ভেবো না, কাজ করে যাও। কিন্তু সেই কাজটা প্রপার ওয়েতে, যেমন আমাদের ফেসবুক, ইউটিউবে কপিরাইট অনেক কিছু চলে আসে, অনেক কিছু গাইডলাইন থাকে, সেগুলো তার জন্য আমাদের অনেক কিছু, যে কাজটা করব সঠিক ওয়েতে যাতে করতে পারি, দেখবে অটোমেটিক ইনকাম আসবে। তো এখানে উসমান দা, যেটা আমি একটা বিষয় বলবো, যে যারা কাজ করে, মানে যাদের হয়তো মান্থলি একটা ইনকামের ব্যাপার থাকে যে করতেই হবে, তো তারা কিভাবে কন্টেন্ট বানাতে পারে, বা কিভাবে পার্ট টাইম হিসেবে বানাবে, নাকি তারা এটার উপর ডিপেন্ডেন্ট? আমি বলবো পার্ট টাইম হিসেবেই করো। আমি একটু আগেও বললাম 3 বছর আমি হসপিটাল জবে ছিলাম, তারপরে বিড়ি ফ্যাক্টরিতে ছিলাম। তো আমি কিন্তু যখনই ফ্রি পেতাম, আমি কোনো একটা কন্টেন্ট ভেবে রাখতাম, নোট করে নিতাম। আমি প্রত্যেকটা মানুষের না ব্রেনে কিছু না কিছু ভাবনা আসতেই থাকে, ভাই আমি এটা করব, ভাই ওটা করব। ধরো আমরা একটা স্ক্রিপ্ট প্ল্যান করেছিলাম বাস্তবে, যেটা কিন্তু কি আমরা অনেক কিছু গল্প করতে লাগলাম, কোনো প্ল্যান ছিল না। তো এটাই হয়, যখন আমরা ডিসকাস করি আমাদের সবকিছু অটোমেটিকলি বেরিয়ে যায়। তো আমি একটাই কথা বলবো, তোমরা না মানে কাজ করো, যে কাজে আছো কাজটা করো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এরকম একটা প্ল্যাটফর্ম, ভাই তুমি 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে বাড়ি এসে সেই কাজটাতে মাত্র 30 মিনিট করে সময় দাও, রেগুলার দাও, বেশি না। 3 মাস কাজ করো, দেখবে অনেক গ্রোথ আসবে। বাট রেগুলার দিতে হবে একদম। কিন্তু আরেকটা বিষয় উসমান দা, বলছি যে ফলোয়ার্স এর একটা ব্যাপার থাকে, তো ফলোয়ার্স বেশি হলেই কি ইনকাম বেশি হবে, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, অনেকের তো মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু আর্নিং ধরতে গেলে সেই অবস্থায় 0। মেন হচ্ছে তোমাকে পারফরমেন্স করে যেতে হবে। তুমি কাজ করবে, তুমি যেরকম কর্ম করবে তেমনই ফল পাবে।
অ্যাকচুয়ালি ওটা হচ্ছে প্রয়োজনীয় ফলোয়ারটা, বাট এমন না যে ওটার জন্য ইনকাম বেড়ে যাবে, না এরকম কোনো ব্যাপার নেই ভাই। তুমি এরকমও আছে অনেক মানুষ ফলোয়ার্স কম কিন্তু ওর ভিউজ প্রচুর প্রচুর আছে, ওর ভালো তোমার রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, তো কি বলো তো তাদের একটা আর্নিং আলাদা বাড়িয়ে দেয়। তো তুমি একটাই কথা বলবো, অরিজিনাল কন্টেন্ট বানাও, কাজের প্রতি ফুল ফোকাস দাও, দেখবে অটোমেটিকলি বাড়তে লাগবে। মানে মোট কথা কাজকে ভালোবেসে মানে যেমন করতে হয় সেভাবে কন্টেন্ট ক্রিয়েশনও আসতে হবে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট বানানোর চেষ্টা করতে হবে যেগুলো অডিয়েন্সদের মানে নজর কাড়বে। তোমাকে একটা প্রশ্ন করছি, আমরা ছাদ, এই ছাদটা ফুটো করতে কি মেশিন লাগে? ড্রিল মেশিন। মেশিন লাগে, তাই না? হ্যাঁ। তো ধরে নাও তুমি এক কাজ করো, নল ছেড়ে দাও, বেশি না, 2 ফোঁটা 1 ফোঁটা করে পড়তে থাক। 2 মাস পর তুমি যদি দেখো এই জায়গাটা কি হবে, 2 মাস পরে ওটা আপনার ফুটো হবে। ফুটো হবে, হ্যাঁ। কেন হবে? ওটা তো জল, কারণ এক জায়গায় অনেকবার মানে জলটা পড়বে, ইনস্ট্যান্ট ওখানেই ওর ফোকাস না, ফোকাস থাকবে। ঠিক তেমনি তোমরাও কাজটা করতে থাকো, দেখবে যে ড্রিল মেশিনে এত হার্ড ওয়ার্ক করার পরেও ফুটো হয় না, সামান্য জলে কিন্তু করছে। কেন? কারণ ইনস্ট্যান্ট ওর কিন্তু ওটাতেই ফোকাস রয়েছে যে আমার টপ টপ টপ। ঠিক তেমনি তোমরা যে কাজটা করছো না, কন্টিনিউ লেগে থাকো। এই করো না একদিন এরকম দিলাম, 2 দিন বন্ধ, 3 দিন বন্ধ, ভাই তোমার অডিয়েন্স বোর হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। সো অনেক কিছু শেখার আছে, আজকে এত কিছু বললাম, আর সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভবও নয়। আমি একটা জিনিস মনে করি, আমার কাছ থেকে শোনার থেকে ভালো তুমি যখন যে কাজটা করবে, কাজ করতে করতে যে প্রবলেমগুলো ফেস করবে, সেই প্রবলেমগুলোর সলিউশন খুঁজে নিজেই সলভ করবে, তখনই দেখবে সেই কাজে বা যে কোনো জিনিসে তুমি বেশি এক্সপার্ট হয়ে গেছো, যেটা আমি অনেক কিছু ফিল করেছি বা ফেস করেছি বলে আজকে বলতে পারছি, নিজের এক্সপিরিয়েন্সটা চলে আসে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো তোমরা কাজ করো, দেখবে জীবনে অনেক ভালো থাকবে। তো উসমান দা বলছি যে কন্টেন্ট অনেকে কপি করে গ্রো করতে চায়, আপনার মতে এই জায়গাটা নিয়ে একটু সুবিধা এবং অসুবিধাটা যদি বলেন। দেখো, সুবিধা অসুবিধা বলতে আমি একটা কথা বলি, অনেক কিছু কপি করা যেতেই পারে। আমাদের ভারতবর্ষে এক একটা স্টেটে এক এক রকম ভাষা রয়েছে। একদম। ধরো কোনো একটা হিন্দি চলছে বা পাঞ্জাবি চলছে বা উড়িয়া চলছে, সেই ল্যাঙ্গুয়েজের কোনো কিছু বেঙ্গলিতে তুমি যদি ট্রান্সফার করে কাজ করতে পারো, করো, ভালো জিনিস। কিন্তু এইখানে একটা বিষয় চলে আসে, অনেকে আপনার কন্টেন্টকে নিয়েই পুরো ডাউনলোড করে ওটাকে আপলোড করে না, দেয়। আচ্ছা, এই জিনিসটা যদি বলো, এটার জন্য কিন্তু পানিশমেন্ট তো আছেই ভাই। কারণ একটা জিনিস, যার অরিজিনাল কন্টেন্ট, আমি একটু আগেই বললাম না, কারো কোয়ান্টিটি তুমি কপি করতে পারবে বাট কোয়ালিটি না, নিজস্ব একটা মানে ভিডিও। তো নিজেকে এমন ভাবে তুমি তৈরি করো যাতে তোমাকে মানুষ কপি করে, তোমার ভিডিওটাকে করে, বাট অন্যের করে যদি করি তাহলে কি করে ভ্যালু পাওয়া যাবে না। একটু আগে কথা হচ্ছিল, একজনকে বললাম আমি মজায় মজায় চ্যানেলটাই তোমাকে দিয়ে দেবো, বলছে না দাদা চ্যানেল নিয়ে করবোটা কি, চ্যানেল তো অনেক কিনে পাওয়া যাচ্ছে। তো আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি তো অন্যকেই প্রেজেন্ট করলাম, আমি করলাম এটা কি? তো এরকম করে আমি মনে করি না যে বড় হওয়া যায়, বড় হতে গেলে নিজেকেই মেহনত করতে হবে। একদম। আশা করি আমাদের প্রিয় অডিয়েন্সরা সব বুঝতে পেরেছে। তো কেমন লাগছে আমার অডিয়েন্সদের কাছে আমাদের রিকোয়েস্ট, অবশ্যই সুন্দর করে কয়েকটি কমেন্ট করবেন এবং উসমানদার জন্য কিছু পজিটিভ কমেন্ট করবেন। উসমানদা, আজকে তো আমি আপনার থেকে অনেক কিছু শিখলাম। একদম। তো চলুন কিছু নতুন শিখি বা নতুন জানি। তো আমাদের এখন শুরু করব আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। আর ইউ রেডি? রেডি। ওকে, আপনি বলুন, ইউটিউব নাকি ফেসবুক? ফেসবুক। আচ্ছা, কোয়ালিটি নাকি কনসিস্টেন্সি? কোয়ালিটি। ভাইরাল কন্টেন্ট নাকি ভ্যালুয়েবল কন্টেন্ট? ভ্যালুয়েবল কন্টেন্ট। শিওর? শিওর। ফলোয়ার্স নাকি লয়াল অডিয়েন্স? লয়াল অডিয়েন্স। আচ্ছা, একজন ক্রিয়েটারের সাকসেসের জন্য এক কথায় কি দরকার? একজন ক্রিয়েটারের সাকসেসের জন্য আমি মনে করি যেটা, সেটা আপন মানুষের সাপোর্ট দরকার। আচ্ছা, কারণ সেই আপন মানুষটা যদি সাপোর্ট করে না, সবকিছুই সহজ মনে হয়। এভরিথিং ইজ পসিবল। কারণ একটা জিনিস হয় না যে রিলেশনশিপে আমি মনে করি সে ফ্রেন্ডশিপ হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বাবা ছেলে মেয়ে যাই হোক না কেন, কমজোরি না ভাই, তাকাত বানাও। আচ্ছা, হয় না যে অনেকে, আমি জানি যে তুমি আমার ভালো বন্ধু ভাবছো, তুমি আমার প্রতি বেশি একটা ফ্রেন্ডশিপে হয় না যে বেশি ডিফারেন্টেড, আমি কি করি জেনে শুনে তোমাকে করি, বাট এরকম হওয়া উচিত নয়। একজন প্রিয় বা প্রকৃত বন্ধু বা মানুষ
যেই হোক না কেন কমজোরি না তাকাত হয়ে থাকবো, ওর প্রবলেমটা ও না বুঝতে পেরে আমি সলভ করে দেবো, এরকমই হওয়া উচিত। যেমন আমার লাইফে অনেক ফ্রেন্ড আছে অনেক রকম ভাবে অনেক কিছুতে সহযোগিতা করেছে। শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাই উসমান দাকে আমাদের সাথে যুক্ত হয়ে এত সুন্দর বা এত মূল্যবান পরামর্শ আমাদের অডিয়েন্সদের দেওয়ার জন্য। তো আমি আরেকটা বিষয় বলতে চাই উসমান দা, আমাদের অডিয়েন্সদের জন্য আপনার ফাইনাল অ্যাডভাইস কি থাকবে, মানে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত? আমি একটাই কথা বলবো, নিজের প্রতি কনফিডেন্স রাখো, ঠিক আছে? কারণ তুমি যেটা তোমাকেই করতে হবে। একটা জিনিস বলবো ভাই, আঙুল তোলাটা খুব সহজ, আমি পারবো না, ওই ভাইটাই পারবে। বাট ওকে একটা আঙুল দেখাতে গিয়ে বাকি 3টে আঙুল যে আমাকে দেখায় আমরা ভুলে যাই। তো একটাই জিনিস বলবো, নিজের প্রতি কনফিডেন্স রাখো, মানুষই সবকিছু করে ভাই, চেষ্টা করলে কি না হয়। সো হিংসা নয়, চেষ্টা করো। একদম। তাহলে উসমান দা, সফল ক্রিয়েটর হওয়ার জন্য শুধু ক্যামেরা ও ইন্টারনেট নয়, তাহলে আমাদের মানে যেটা উপলব্ধি হলো যে ক্রিয়েটিভিটি, কনসিস্টেন্সি এবং লার্নিং, এবং সব থেকে বড় নিজের উপর বিশ্বাস একদম পরিপূর্ণভাবে আমাদের থাকা লাগবে। একদম। আর আজ আপনার বক্তব্য থেকে আমরা একটা ভালোভাবে উপলব্ধি করেছি। আশা করছি আমাদের প্রিয় অডিয়েন্সরাও কিছু শিখতে পারলো, বিশেষভাবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন এবং এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য আমাদের তরফ থেকে এই মূল্যবান মতামত দেওয়ার জন্য আমাদের প্রিয় এবং চিফ গেস্টকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা। আমাদের অডিয়েন্সদের থেকে আমাদের প্রিয় দাদার জন্য কিছু অবশ্যই কমেন্ট এবং পজিটিভ রিভিউ দরকার। আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পডকাস্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।